স্বাগত জানাচ্ছি টিভিএন 24 এর বিশেষ আয়োজন টিভিএন স্পেশালে। আপনাদের সাথে আছি আমি তাহিয়া রুবাইয়াত অপলা। আমাদের এই আয়োজনের অতিথি তারাই যারা নিজেদের জায়গা থেকে নিজেদের পরিশ্রম, নিজেদের মেধা এবং সৃষ্টিশীলতা দিয়ে নিজেদেরকে 8-10 জনের থেকে একটু আলাদা করেই উপস্থাপন করেন। আমার সাথে আজকে যে অতিথি আছেন, আমরা যারা বাংলাদেশ এবং নিউ ইয়র্কে অথবা আমেরিকাতে বাংলাদেশি কমিউনিটির যেসব বাসিন্দারা, আমরা যারা বাংলা বই পড়তে পছন্দ করি, বাংলা সাহিত্যের সাথে আমাদের যাদের সম্পর্ক রয়েছে, তাদের যদি পছন্দের লেখকের তালিকা করা হয় তাহলে আমার মনে হয় সেই লেখকের নামটা উপর দিকেই থাকবে। এই মুহূর্তের জনপ্রিয় লেখক এবং সেই সাথে কবি এবং চলচ্চিত্র নির্মাতা সাদাত হোসাইন আজকে আমার অতিথি। স্বাগত আপনাকে টিভিএন 24 এবং সেই সাথে স্বাগত নিউ ইয়র্কে। ধন্যবাদ আপনাকে। আপনার এসেছেন খুব অল্প সময় হয়েছে, আপনি মাত্র কালকেই এসেছেন, তারপরেও একটু ছোট্ট করে অল্প সময়ের মধ্যেই যে অভিজ্ঞতাটুকু একটু শুনি আপনার কাছ থেকে। নিউ ইয়র্কে প্রথমবার এলাম। তো এসে আসলে আমি এখনো পর্যন্ত নিউ ইয়র্কে দেখতে পারিনি, কারণ কালকে আমার বার্থডে ছিল। তো এবার আমি আসলে নিউ ইয়র্কে আসার কারণে বার্থডেটা আমার 2 দিন হয়ে গেছে। ঢাকায় যখন 21 তারিখ ছিল তখন নিউ ইয়র্কে ছিল 20 তারিখ, আবার নিউ ইয়র্কে যখন এলাম তখন হচ্ছে 21 তারিখ। তার মানে আমি পরপর 2 দিন জন্মদিন পেয়েছি এবং সেটি নিউ ইয়র্কেও কালকে অনেকগুলো প্রোগ্রাম ছিল। সো দ্যাটস ওয়াই প্রোগ্রামগুলোতে ইনভলভ হওয়ার টায়ার্ড ছিলাম, কোটা দেখা হয় না। আপনার নিউ ইয়র্কে জন্মদিন পালন করা হয়েছে, সেখানকার একটু অভিজ্ঞতা শুনি। কালকে আমি বলছিলাম এটা যে আমরা ছোটবেলায় যখন আমার জন্ম হচ্ছে বাংলাদেশের মাদারীপুর জেলার কালকিনি থানার কয়ারিয়া গ্রামে। তো ওই গ্রামে আমি যখন বড় হই তখন সেখানে ইলেকট্রিসিটি ছিল না, রেডিও ছিল না, টেলিভিশন খুব বিরল ছিল। তারপর আমরা হচ্ছে 3 শুক্রবারে একবার একটা সিনেমা হতো, সেই সিনেমা দেখতে কোথাও হয়তো যদি টেলিভিশন ছিল সেখানে গিয়ে দেখতাম, মানুষের ঘরের মেঝে থেকে বসে থাকতাম। তো তখন টেলিভিশনে প্রায় দেখা যেত যে নায়ক নায়িকাদের ছোটবেলার কেক কাটার দৃশ্য জন্মদিনে। তো আমি ভাবতাম যে এই কেক কাটার বিষয়টা মনে হয় শুধুমাত্র টেলিভিশনেই ঘটে, এটা বাস্তবে যে এটা কখনো ঘটতে পারে সেই ধারণা আমার ছিল না। তো সেরকম একটা ছেলে দেখছে যে নিউ ইয়র্কে এসে 7,500 মাইল দূরে, মানে অনেক আমাদের কাছে তো স্বপ্নের একটা দেশ আমেরিকা থাকে সবসময় ছোটবেলা থেকে। তো সেই নিউ ইয়র্ক শহরে এসে দেখছি যে আমার জন্মদিন পালন হচ্ছে রেস্টুরেন্টে, সেখানে বড় করে ব্যানার টানানো আছে, অনেক মানুষ এসছে, তারা অনেক কথা বলছে, সে কেক কাটছি। তো স্বপ্নের মতো ব্যাপার আর কি। সাদাত হোসাইন, যেহেতু আমি আসবো বই এবং সাহিত্য কিংবা বর্তমান সময়ে আসবো, যেহেতু কথায় কথায় আপনার ছোটবেলার অংশে আপনি চলে গেলেন, আমি একটু এখান থেকে একটু শুনতে চাই আপনার লেখক হয়ে ওঠার পেছনে আপনার একটা বড় ধরনের স্ট্রাগল আছে এবং সেই স্ট্রাগলের সাথে আপনার একটা স্বপ্নও আছে। এই দুটোর একটা বড় ধরনের সমন্বয় আছে। এমনকি আপনার যে নাম, এই নামটা যখন আপনি পত্রিকায় দেখতে চেয়েছিলেন কিংবা এই নামটা যখন আপনি আসলে লেখা আকারে দেখতে চেয়েছিলেন, সেটারও খুব চমৎকার একটা গল্প আছে, আপনার একটা খুব এফোর্ট আছে প্রথম দেখার। একটু ছোট্ট করে শেয়ার করবেন কিনা? আচ্ছা, এটা আমি আসলে অনেক জায়গায় গল্পটা বলেছি, যে কারণে আপনি হয়তো জানেন। সেটা হচ্ছে যে আমি যেই পারিবারিক পরিমণ্ডলে কিংবা পারিপার্শ্বিক পরিমণ্ডলে বেড়ে উঠি, সেখানে লেখা তো অনেক দূরের কথা, পাঠ্য বইয়ের বাইরে বই পড়ার যে সংস্কৃতি বা পাঠ্যাভ্যাসটাই আসলে ছিল না। বরং বই যে পড়বো, আমার গল্প শুনতে খুব পছন্দ করতো, কিন্তু গল্প শুনতে হলে তো বই লাগবে বা পড়তে হলে বই লাগবে, সেই বই পাওয়ার যথাযথ অ্যাভেলেবিলিটি আসলে ছিল না। যার ফলে আমি আমার মা বা দাদি বা নানিকে হচ্ছে খুব যন্ত্রণা দিতাম যে তারা রাতে যখন ঘুমোতে যেত তাদের কাছে গল্প শুনতে চাইতাম। আর আমার বাবা যখন আমার মায়ের জন্য শাড়ি কিনে নিয়ে যেতেন ঢাকা থেকে, তখন ওই সময়, এখন থাকে কি নিশ্চয়ই এখনো থাকে, একটু কম দামি শাড়ির মধ্যে দেখা যায় যে পুরোনো দিনের পত্রিকা থাকে ভাঁজ করা, হ্যাঁ, লুঙ্গির মধ্যে বা শাড়ির মধ্যে। তো সেই পুরোনো দিনের পত্রিকাগুলো আমি গল্পের মতো করে পড়তাম, কারণ প্রত্যেকটা খবরও আমার কাছে তখন গল্প ছিল। এবং সেই পত্রিকাগুলো আমি যাতে হারিয়ে না যায় জমিয়ে রাখতাম আমাদের বিছানার তলায়। তো একদিন আমি দেখি যে সেরকম একটা পত্রিকায় শিশু কিশোরদের জন্য একটা পাতা থাকতো, সম্ভবত কচিকাঁচার আসর। তো সেই পাতাটাতে আমি দেখছি যে বাংলাদেশের বিভিন্ন শহর এবং মফস্বলের ছেলে মেয়েদের, বাচ্চাদের লেখা কবিতা এবং ছড়া ছাপা হয়েছে। তো আমি হঠাৎ করে আবিষ্কার করি, আমি তখন ক্লাস 4-এ পড়ি, যে এরকম একটা ছড়া ছাপা হয়েছে, সেই ছড়া যিনি লিখেছে তার নাম হচ্ছে সাদাত হোসাইন, এবং সে ক্লাস 4-এ পড়ে। তো নামটি দেখে আমার মধ্যে একটা অদ্ভুত রকমের শিহরণ তৈরি হলো যে এই নামের অক্ষরগুলো তো আমার অক্ষর, এবং আমি জীবনের প্রথম আমার নামের অক্ষরগুলো ছাপার অক্ষরে দেখলাম। কিন্তু একটু পরে আমার মনও খারাপ হয়ে গেল, কারণ এই ছাপার অক্ষরগুলো তো আমার নামের না, এটা অন্য কারো।
তো তখন আমার কাছে মনে হলো যে আমি কখনো আমার নাম ছাপার অক্ষরে দেখতে চাই, কিন্তু সেটা নিশ্চয়ই দেখতে পাওয়ার কোনো সুযোগ কিংবা সম্ভাবনা ছিল না। কারণ আলটিমেটলি তো আমাদের সেই ইলেকট্রিসিটি নাই, পোস্ট অফিস নাই, ওই কাদামাটির এক গ্রামে কে আমাকে পত্রিকার ঠিকানা এনে দেবে বা কে পোস্ট অফিসে নিয়ে যাবে। তো একদিন সকালবেলা আমার মা আমাকে পড়াতে বসেছেন। আমি একটু দুষ্ট প্রকৃতির ছিলাম, তো বাঁশের কঞ্চি নিয়ে বসতেন, সপাং সপাং আর কি মারতেন। তো শীতের সকালে পড়তে বসেছেন, তো তখন আপনাদের মনে থাকার কথা যে আমাদের ওই সময় বইয়ের যে মলাট থাকে, মলাটের যাতে ছিঁড়ে না যায় এই জন্য সেটার উপরে পুরোনো ক্যালেন্ডারের পাতা দিয়ে ক্যালেন্ডারের extra পাতা একটা দিয়ে আমরা মলাট করতাম। মলাট করতাম। তো ওরকম একটা মলাট ছিল, তো সেই মলাটের মধ্যে ক্যালেন্ডারের ছবি, একটা আকাশের ছবি, এবং সেখানে জীবনানন্দ দাশের একটা 2 লাইনের কবিতা লেখা ছিল। তো আমি না সেই কবিতাটা দেখে হঠাৎ করে আকাশে তাকালাম, দেখি যে একটা চিল উড়ে যাচ্ছে। তো জীবনানন্দ দাশের কবিতায় তো অনেক চিল, আকাশ এগুলো থাকতো। তো আমি আম্মাকে বললাম, আম্মা আমি এরকম কবিতা লিখতে পারি। আম্মা বললে মানে? আমি বললাম এই যে আকাশ অনেক নীল, উঠছে দেখো চিল। তো আম্মা দিল সপাং করে একটা, সারাক্ষণ খালি দুষ্টামি। তা আমি মনে মনে ভাবলাম যে আচ্ছা, আমি তো মনে হয় একটা কবিতার লাইন লিখে ফেলেছি, তাহলে এটা কাগজে লিখে ফেলি, যদি ভুলে যাই। লিখতে গিয়ে আমার মধ্যে না একটা প্রতিজ্ঞা কাজ করলো যে না, আমি আসলে এভাবে লিখতে চাই না। যতক্ষণ পর্যন্ত না আমি আমার নামটা ছাপার অক্ষরে দেখতে চাই, ততক্ষণ পর্যন্ত আমি লিখতে চাই না। আমি লিখলাম না। তো সারা রাত আমি মনে মনে ভাবা শুরু করলাম যে কিভাবে ছাপার অক্ষরে আমার নামটা দেখতে পারবো। হঠাৎ করে আমার মাথায় একটা বুদ্ধি এলো যে আমি যেই পত্রিকার মানে কাগজগুলো আমি লুকিয়ে রেখেছিলাম বিছানার তলায়, সেগুলো বিছানার তলা থেকে বের করলাম। বের করার পরে আমি একটা অদ্ভুত উদ্ভাবনী এবং অভিনব কাজ করা শুরু করলাম। সেটি হচ্ছে ওই পত্রিকায় ছাপা হওয়া বিভিন্ন খবরের মধ্যে থেকে ওই অক্ষরগুলো আমি ব্লেড দিয়ে কেটে আলাদা করলাম, যে অক্ষরগুলো আমার ওই কবিতার লাইনে আছে। যেমন ধরেন হয়তো কোনো একটা সংবাদের সাবটাইটেল আছে যে আগামীকাল বৃষ্টি হবে, আমি সেখান থেকে সরেয়াটা ব্লেড দিয়ে কেটে আলাদা করলাম। কাল থেকে কয়েকারটা কেটে আলাদা করলাম। কোনো একটা সংবাদে হয়তো তালেব বসা আছে, সেটিকে কেটে আলাদা করলাম। তখন ভাতের আঠা দিয়ে পাশাপাশি লাগালাম সরেয়া, কয়েকার, তালেব বসা, কি হলো? আকাশ। তারপর আমার যে কবিতা লাইনের পরের অংশটা, যে আকাশ অনেক নীল, কোন একটা সংবাদ থেকে সরে অ, কোন একটা সংবাদ থেকে নয়কার, কোন একটা থেকে ক, এরকম করে কবিতার দুটো লাইনের সবগুলো অক্ষর পাশাপাশি ভাতের আঠা দিয়ে সাজিয়ে, এরপরে আমি আমার নামের যে অক্ষরগুলো সাদাত হোসেন, সেগুলো কেটে আলাদা করে ভাতের আঠা দিয়ে পাশাপাশি লাগালাম। এবং সেই প্রথম হচ্ছে আমি আমার নামটা ছাপার অক্ষরে দেখতে পেয়েছিলাম। সাদাত হোসাইন, যেটা হয় আর কি, মানে বাংলাদেশের প্রেক্ষাপটে মধ্যবিত্ত পরিবারগুলোতে যেটা হয়, আপনাকে খুব কম বয়সে পরিবারের হাল ধরতে হয়েছে এবং ছোটবেলায় সৃষ্টিশীল স্বপ্নগুলো খুব একটা পরিবারের সাপোর্ট পায় না, কিংবা ছোটবেলায় যে মায়ের কাছে মায়ের খেতেন, পড়ার বই বাদ দিয়ে গল্পের বই পড়তে চাইলে কিংবা অন্যদিকে গেলে একটু মায়ের খেতেন। এখন এসে আপনার যে এই সফলতা, আপনার মায়ের চোখে এটা আসলে কেমন, একটু ব্যক্ত করবেন কিনা? আহ, আমার কাছে মনে হয় যে আমাদের যেই আর্থসামাজিক প্রেক্ষিত সেখানে এবং আমাদের যেই পারিবারিক সামাজিক বাস্তবতা সেখানে আমাদের মতো পরিবারের মায়ের কিংবা বাবাদের আসলে সন্তান লেখালেখি করবে, কারণ আমাদের বাস্তবতা তো সেটাকে আসলে আমাদের সবার আগে ফাইন্যান্সিয়াল সিকিউরিটির কথা চিন্তা করতে হয়। তো সেটা আসলে লেখালেখি তো সেটাকে নিশ্চয়তা দিতে পারে না। খুব স্বাভাবিকভাবে ওনারা এটি পছন্দ করতেন না। আমার কাছে মনে হয় যে গত 2-3 বছর অবধিও আমার মা এবং বাবা মনে মনে একটু হতাশই ছিলেন যে কেন আমার ছেলে ব্যাংকার হলো না, কেন বিসিএস অফিসার হলো না, যেটা আর কি সুনিশ্চিত অর্থনৈতিক নির্ভরতা দেয়। কিন্তু আমার মনে আছে যে এখন যেটা হয়, ধরেন আমি ঈদের সময় বাড়ি গিয়েছি গ্রামে, তো দেখা গেল যে আমাদের বাড়ি মাদারীপুরের কালকিনিতে কয়রা নামে একটা খুব অজপড়া একটা মানে গা, দেখা গেল যে পটুয়াখালী থেকে মোটরসাইকেলে করে 10-12 জন চলে এসেছে আমাদের বাড়িতে। দেখা গেল গোপালগঞ্জ থেকে চলে এসেছে, ফরিদপুর থেকে চলে এসেছে, এবং বাড়ির সামনে ঈদের দিনে দেখা গেলো যেরকম অনেক অনেক মানুষ যারা বিভিন্ন জেলা থেকে এসেছে আমার সঙ্গে দেখা করতে, কারণ আমি গ্রামে গিয়েছি এটা জানে। আমার মা হয়তো একবার কোনো একটা বাসে করে মাদারীপুর শহরে গিয়েছে, তো কেউ একজন হঠাৎ করে বলছে যে আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি কালকিনিতে। আচ্ছা, এখানে সাদ হোসেন নামে একটা ছেলে আছে, খুব ভালো লিখেছিলেন। আমি ওর মা। এটা শোনার পর ওই লোকের যে প্রতিক্রিয়া, বা আমার মা যখন ঢাকায় আসেন, একবার এসেছিলেন বইমেলার সময়, আসার পর দেখে যে বইমেলা শুরু হবে, সো বাংলাদেশের প্রায় সব টেলিভিশন চ্যানেল দিনভর হচ্ছে আমার একটা পর একটা ইন্টারভিউ নিচ্ছে। বা বইমেলা যখন দেখছেন যে এত এত মানুষ এরকম করে আগ্রহ নিয়ে তার ছেলের অটোগ্রাফ নিচ্ছে, তো এই জিনিসগুলো আম্মাকে হচ্ছে এখন এসে খুবই প্রচন্ড রকমের গর্বিত করে। এখন এসে বাট লেখালেখি শুরু করার দীর্ঘ সময় অবধি আব্বা আম্মা সুখী ছিলেন, প্রথম খুশি দিকে ছিলেন না আসলে আর কি। ওই জিনিসটা পাননি পরিবারের পক্ষ থেকে, এখন তো তারা অনেক গর্ববোধ এখন করে এই গর্ববোধ বিষয়টি করে। নিয়ে। আগামীকালকে নিউ ইয়র্কে বাংলা বইমেলা, আপনি এটার উদ্বোধনী অনুষ্ঠানে থাকবেন, আপনি এটার উদ্বোধন করবেন। অনেক নামি দামি কথার সাহিত্যিক, অনেক নামি দামি লেখক সেখানে থাকবে, অনেক পাঠক সেখানে থাকবে। আপনার এই মুহূর্তে কেমন অনুভূতি হচ্ছে? আহ, আমার কাছে আসলে মনে হয় যে
এমন একটা সময়ে আমরা বাস করি যে সময়টা আসলে চারপাশে অনেক বেশি বিভাজনের সময়, অনেক বেশি বিদ্বেষ, ঘৃণার সময়। সো আমি ভালোবাসাটাকে এই অস্থির একটা সময় অনেক বেশি গুরুত্ব দিই। আমি যখন বইমেলায় যাই তখন কলকাতা বইমেলায়, ঢাকা বইমেলায়, আগরতলা বইমেলায় বা চিটাগং, রাজশাহীতে দীর্ঘ লাইন পাঠকের, এবং ঘন্টার পর ঘন্টা আমাকে অটোগ্রাফ দিতে হয়। তো তখন অনেকে আমাকে জিজ্ঞেস করেন যে আপনি যে অটোগ্রাফ দিচ্ছেন ঘন্টার পর ঘন্টা, ছবি তুলছেন, আপনার ক্লান্ত লাগছে না? হাসি মুখে ছবি তোলেন এবং আপনি তাদের সঙ্গে গল্পও করেন, প্রত্যেকের সঙ্গে আলাদা শোনেন তাদের ভাবনা। তাই বলে হ্যাঁ, আমার কষ্ট হয়, কিন্তু আমি এই ভালোবাসাটাকে খুব গুরুত্ব দিই। আমার কাছে মনে হয় যে আমার জীবনে এই ভালোবাসাগুলি হচ্ছে অনুপ্রেরণা এবং প্রাপ্তি। তো নিউ ইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলা, যেটা 34তম এবারে, এই বইমেলাটা আসলে দেশের বাইরে বাংলা ভাষাভাষী মানুষের কাছে বাংলা ভাষা এবং সাহিত্য ছড়িয়ে দেওয়ার জন্য যে চেষ্টাটা করছে সেটি আসলে অসাধারণ। এবং এটির উদ্বোধন করেছিলেন যারা, তারা কিংবদন্তি কথা সাহিত্যিক। তো সত্যিকার অর্থেই আমাকে যখন এই প্রস্তাবনাটা দেওয়া হলো তখন কিন্তু আমি প্রথমেই যে আমি খুশি হয়েছি যেমন, কিন্তু একই সঙ্গে আমি খুবই সংযত প্রতিক্রিয়া দেখিয়েছি। আমি বলেছি যে আমার মনে হয় আমার একটু ভাবা লাগবে এই সিদ্ধান্তটা গ্রহণ করতে, কারণ আমার কাছে মনে হয়েছিল যে আচ্ছা, আমি কি আসলেই যোগ্য এত দ্রুত এত বড় একটা কাজ করার জন্য। এর আমি আমার কাছের মানুষদের সঙ্গে কথা বললাম এবং ওনারা বললেন যে ওনারা খুব সবার সঙ্গে আলোচনা করে সবার মতামত নিয়ে যখন সবাই এই ব্যাপারটাকে সমর্থন করলেন তখনই তারা আমার কথা ভেবেছেন এবং তারা মনে করেন যে এই প্রজন্মকে সাহিত্যের কাছে এই সময়ে যেই মানুষটি হচ্ছে বই পড়তে অনুপ্রাণিত করছে, নতুন করে হয়তো নতুন প্রজন্ম নিউ ইয়র্কে যারা আছে বাংলা ভাষাভাষী, তারাও হয়তো এটির সঙ্গে একীভূত অনুভব করবে। সেই ভাবনাটি না আমাকে আসলে ওই ভালোবাসার অনুভূতিটা দিয়েছে, যেটা আমাকে অনুপ্রাণিত করে। একই সঙ্গে এই সম্মানটি আমাকে আসলে মনে হয়েছে যে যদি কোনো না কোনোভাবে আমি এখানকার যারা বাংলা ভাষাভাষী মানুষ রয়েছে তাদের কাছে আমার মধ্য দিয়ে এই বই পড়ার বা বাংলা সাহিত্য চর্চার কিংবা বাংলা সংস্কৃতি চর্চার বিষয়টি ছড়িয়ে পড়ে কিংবা তারা গ্রহণ করে, তারা আনন্দিত হয়ে এটিতে অংশগ্রহণ করে আমার উপস্থিতির কারণে, তাহলে সেটি আমাকে দারুণভাবে অনুপ্রাণিত করবে। সো ভালোবাসা এবং সম্মান যেটি আমি পাচ্ছি সেটি আমাকে এত বেশি অনুপ্রাণিত করেছে, আমি অন্য আর অনুভূতির কথা হয়তো সেভাবে গুছিয়ে বলতে পারবো না। তবে আমি যে অনুপ্রাণিত বোধ করেছি, সম্মানিত বোধ করেছি এবং ভালোবাসা পেয়ে গর্বিত অনুভব করছি, সেটি একজন লেখক হিসাবে আমার জন্য অসাধারণ প্রাপ্তি। আমি যদি ভুল না করি আপনার লেখালেখির 12 বছর হলো, 2013-তে আপনার প্রথম বই বের হয়েছিল। 12 বছরের অভিজ্ঞতা কি বলে? আপনি বিদ্বেষের কথা বলছিলেন, বিভাজনের কথা বলছিলেন, লেখা, সাহিত্য, এগুলো কি মানুষের পারসেপশন কিংবা চিন্তা ভাবনা পরিবর্তন করতে পারে? কতটা? অনেকটাই। তবে এখানে একটা চ্যালেঞ্জ আছে। চ্যালেঞ্জটা হচ্ছে যে আমরা এমন একটা সময়ে আছি, এই সময়টা আসলে একটা সময় আমার মাকে আমি দেখতাম যে উনি একটা বই 20 বার পড়ছেন। কারণ উনি যখন দুপুরের কাজ টাজ শেষে ভাত রান্না করে খেয়ে যখন একটু শোবেন, তখন তার তো টেলিভিশন ছিল না, মোবাইল ফোন ছিল না, তার কাছে হচ্ছে বিনোদনের বিকল্প কোনো মাধ্যম ছিল না, একটা বই ছিল। আমাদের ঘরে যেহেতু অনেক বই ছিল না, একটা বই তাকে বারবার পড়তে হতো, মুখস্থ করে ফেলতেন। কিন্তু এখন এসে আমার মা, সে গ্রামে থাকেন, তার হাতে কিন্তু কি আছে, স্মার্টফোন আছে, ফেসবুক, ইউটিউব, রিলস, অনেক অপশন। আর যারা শহরে নতুন প্রজন্মের ছেলেমেয়ে, তাদের কাছে নেটফ্লিক্স, অ্যামাজন থেকে শুরু করে অসংখ্য অপশন। তো এই সময়ে পাঠককে বই পড়ানো পৃথিবীর সবচেয়ে কঠিনতম কাজ, কঠিন একটা কাজ। এবং আমি একটা জিনিস অনুভব করি, আমার ভাবনা খুবই স্পষ্ট, খুবই ক্লিয়ার আমার ভাবনা, এটা আমার ধারণা। সেই জায়গায় আমার কাছে মনে হয় যে আমি গত 12 বা 13 বছর ধরে পাঠকদেরকে বইয়ের কাছে যে আগলে রেখেছি, সেখানে বিভাজন কিংবা ভালোবাসা ছড়িয়ে দেওয়ার যে প্রচেষ্টা, সেই জায়গাটায় আমার কাছে মনে হয়েছে এই যে তরুণ প্রজন্মের একটা বড় অংশকে বইয়ের কাছে যখন তাদেরকে আমি সম্পৃক্ত করতে পেরেছি, একটা জিনিস আমার কাছে স্পষ্টভাবেই মনে হয় যে এই সময়টায় বেপথু হওয়ার অনেক বেশি সুযোগ আছে। কিন্তু যেই মানুষটি বই পড়বে, সে যখন বইয়ের চরিত্রগুলোর মধ্যে এক ধরনের সংবেদনশীলতা থাকে, অনুভূতি প্রবণতা থাকে, তারা পরস্পরের প্রতি স্পর্শময়তা অনুভব করে। সেই স্পর্শময়তা যদি এই প্রজন্মের মধ্যে আমি খানিকটা হলেও ছড়িয়ে দিয়ে থাকতে পারি, তাহলে আমার ধারণা এই যে তাদের চারপাশে অনেক অনেক নেতিবাচকতার হাতছানি আছে, সেগুলো থেকে তারা দূরে থাকবে। সুতরাং এই যে তারা নেতিবাচকতা থেকে দূরে থাকবে, তারা যে এক ধরনের ইতিবাচক সংবেদনশীল অনুভূতির চর্চা করবে, সেটি আসলে ওই ঘৃণা কিংবা বিদ্বেষের জায়গায় ভালোবাসা ছড়িয়ে দেওয়ার সবচেয়ে বড় জায়গা। এবং আমি যে কথাটি বলছিলাম যে এই অসংখ্য বিকল্প বিনোদনের সময়ে, প্রযুক্তির চূড়ান্ত উৎকর্ষের সময়ে,
গত 15 বছর বা 13 বছর ধরে আমি পাঠককে বইয়ের কাছে ধরে রাখতে পেরেছি একটানা, এটি আমার কাছে মনে হয় যে আজকে থেকে 20, 30 বা 40 বছর আগের 50 বছরের সমান। কারণ ওই যে বললাম তখন বিনোদনের অনেক বেশি মাধ্যম ছিল না, মানুষ বই পড়তে বাধ্য হয়েই বই পড়তে হতো। সো আমার কাছে মনে হয় যে এই দীর্ঘ সময় ধরে এখনকার সময় 10 বছর আমার কাছে ওই সময়কার 50 বছরের মতো মনে হয়। তো সেই সময়টা যেহেতু আমি পাঠককে ধরে রাখতে পেরেছি, তো আমার কাছে মনে হয় যে আমার লেখার মধ্যে দিয়ে আমি যে ইতিবাচক ভাবনা ছড়িয়ে দিতে চেয়েছি সেটি কোনো না কোনোভাবে সেই ভালোবাসার জয়গানটাই গিয়েছে। কারণ মানুষ আসলে প্রজন্ম থেকে প্রজন্ম ঘৃণা কতটা ছড়ায় আমি জানি না, তবে ভালোবাসা ছড়ায়। তো আমার কাছে মনে হচ্ছে সেটা আমি পেরেছি। এই যে আমরা মাঝে মাঝে বাংলাদেশে বইমেলা আসলে আমরা খুব ট্রল করে বলি যে বইমেলায় হচ্ছে পাঠকের থেকে লেখকের সংখ্যা বেশি, কিংবা যে কেউ বই বের করে ফেলছে, কিংবা ফেসবুকে লেখালেখি করতে করতে যে হয়তো ফেসবুকে একটু ভালো লাগে সেই একটা বই বের করে ফেলছে। এই যে সোশ্যাল মিডিয়া কিংবা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল কালচার থেকে একটা বই বের করে ফেলা, কিংবা এত এত বই, অনেক ক্ষেত্রে মান নিয়ন্ত্রণ হচ্ছে না, অনেক ক্ষেত্রে যে বইটা কি মেসেজ দিতে চাচ্ছে সেটা বোঝা যাচ্ছে না, এই বিষয়টাকে কি আপনি সাহিত্যের জন্য হুমকি মনে করেন না সম্ভাবনা মনে করেন? আমার ভাবনা একদমই সহজ এবং স্পষ্ট। সেটি হচ্ছে যে আমি মনে করি যে যদি সমাজ, মানুষ এবং রাষ্ট্রের জন্য ক্ষতিকর না হয়, মানুষের জন্য ক্ষতিকর না হয়, তাহলে যত বেশি মানুষ বই লিখবে সেটাকে নেতিবাচকভাবে দেখার সুযোগ নাই। যেই ছেলেটি আমাদের আপাত দৃষ্টিতে মনে হচ্ছে উইথিন কোট যে নিম্নমানের সাহিত্য রচনা করছে, সেই ছেলেটি আসলে সমাজের জন্য কি ক্ষতির কাজটি করছে? সে কি ড্রাগস নিচ্ছে? সে কি ছিনতাই করছে? সে কি ইপটিজিং করছে? সে কি চুরি করছে? নিশ্চয়ই সে এটা করছে না, সে কি লিখছে। এখন আপনার কিংবা আমার মনে হচ্ছে যে সে সাহিত্যকে ধ্বংস করে দিচ্ছে বা সে নিম্ন মানসম্পন্ন সাহিত্য লিখছে। আসলে কোনটি নিম্ন মানসম্পন্ন সাহিত্য কিংবা কোনটি না, সেটি নির্ধারণ করবে সময়। সে যদি নিম্ন মানসম্পন্ন সাহিত্য রচনা করে তাতে কি আসে যায়? 5 বছর পরে তাকে মানুষ এমনিই ভুলে যাবে। সো তাকে লিখতে পারবে না সে, এই বাধ্যবাধকতা দেওয়ার কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করি না। এবং আমি মনে করি যত বেশি মানুষ সাহিত্য চর্চার সঙ্গে, সংস্কৃতি চর্চার সঙ্গে যুক্ত হবে, তত বেশি আমাদের কি বলা যায় এটাকে, মানে আমাদের সমাজ একটা সুস্থ সুন্দর সমাজ গড়ে ওঠার সম্ভাবনা থাকবে। কারণ যে বই লিখছে তার বইটি নিম্নমানের হলেও সেটা একটা সৃষ্টিশীল কাজের সাথে অনেক সময় ধরে জড়িত। সুতরাং সে যদি ধরেন তার কাজ নিম্নমানের বা সে সাহিত্যের ওই স্ট্যান্ডার্ডে পৌঁছাতে পারে না, সে এমনি হারিয়ে যাবে। তাকে আপনার জোর করে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিতে হবে না। আপনি বহু বছর ধরে বাংলাদেশের বই মেলার সাথে যুক্ত আছেন, আপনার একটা ফ্যান বেজ আছে, আপনি সাহিত্যের সাথে যুক্ত আছেন। বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা মাঝে মাঝে দেখি যে রাজনৈতিক কারণে, ভিন্ন মতের কারণে কিছু বই নিষিদ্ধ করা, কোন একটা বইকে প্রকাশ হতে না দেয়া, কিংবা আপনি জানেন আসলে নানান রকম অস্থিরতা কাজ করে। এই বিষয়গুলো আসলে কিভাবে সমাধান করা সম্ভব বলে একজন লেখক হিসেবে আপনি মনে করেন? আমি রবীন্দ্রনাথের খুব বিখ্যাত দুটো লাইন আছে, এটা আমি খুব বিশ্বাস করি। তিনি লিখেছিলেন যে দ্বার রুদ্ধ করে দিয়ে ভ্রমটারে রুখি, সত্য বলে আমি তবে কোথা দিয়ে ঢুকি। সুতরাং আপনি যদি ভ্রম রুখার জন্য দ্বার রুদ্ধ করে দেন তাহলে সত্য ঢুকতে পারবে না। সো আমার কাছে মনে হয় যে দ্বারটাকে উন্মুক্ত রাখাই উচিত। জি, নিশ্চয়ই। আপনার ছেলেবেলার কিছু কিছু গল্প আমি জানি, যেমন একটা গল্প আমি শুনেছি, যদি আমার ভুল না হয়ে থাকে, যে আপনার দাদি আপনার মাকে বই পড়ার ক্ষেত্রে কিছুটা নিরুৎসাহিত করতেন। আপনার কাছে কি মনে হয় বর্তমানে বাংলাদেশে এই যে পিছিয়ে পড়া, যাদের হয়তো খুব সুযোগ সুবিধা একটু কম, বই পড়ার হয়তো সুযোগ সুবিধা কম, কিংবা হয়তো বা লাইফের যে স্ট্রাগল, সারাদিনের যে স্ট্রাগল, সেটার সাথে বই পড়াটা তাদের কাছে এক ধরনের বিলাসিতার মতো, তাদের কাছে আমরা এই সাহিত্যটাকে কতটুকু পৌঁছে দিতে পারছি? কাদের কাছে? সমাজে যারা খুব একটা সুযোগ পায় না বই পড়ার, সুবিধা বঞ্চিত বলবো না ঠিক, কিংবা বই পড়াটা যাদের কাছে এক ধরনের বিলাসিতা। মানে বই পড়াটা কাদের কাছে বিলাসিতা সেটা আমি কাছে স্পষ্ট না, এটা হচ্ছে প্রথম কথা। কারণ এরকম কোনো নির্দিষ্ট গোষ্ঠী আছে কিনা আমি জানি না। ধরেন আমি ধরে নিলাম যে সমাজের যারা উচ্চবিত্ত, আমি রিলেট করছিলাম, যেমন ধরেন আপনার মা যখন বই পড়তো, তিনি বই পড়তে খুব পছন্দ করতেন, কিন্তু আপনার দাদি তাকে আটকাতো। আচ্ছা, এটা আসলে কি আমার কাছে মনে হয় যে এটাকে আসলে পার্টিকুলার কোনো স্ট্রাকচারে ফেলে আসলে ব্যাখ্যা করা যাবে না। কেন যাবে না? ধরেন আপনি নিজেও এটার হয়তো সাক্ষী যে ছোটবেলায় প্রত্যেক বাবা মাই সন্তানদেরকে
পাঠ্য বইয়ের বাইরে বই পড়তে অনুৎসাহিত করতে, কারণ তাদের মনে হতো যে ক্লাসের পড়ায় বিঘ্ন হচ্ছে, সে খারাপ রেজাল্ট করবে। কিন্তু যাদের বই পড়তে ভালো লাগতো তারা ওই ক্লাসের বইয়ের মধ্যে লুকিয়ে তারপরে হচ্ছে তারা গল্প পড়তো, উপন্যাস হ্যাঁ। পড়তাম, আমরাও পড়তাম, নানান ধরনের চুরি করে আমরা বই পড়তাম। তো আমার কাছে মনে হয় না যে কেউ যদি বই পড়তে চায় তাহলে তাকে কেউ হচ্ছে আসলে বাধা দিয়ে আটকাতে পারবে। তার যদি বই পড়ার প্রতি আগ্রহ তৈরি হয় তাহলে সে অবশ্যই বই পড়তে পারে। বরং এখানে আমার কাছে অন্য একটা বিষয় অনেক বেশি গুরুত্বপূর্ণ মনে হয়, সেটি হচ্ছে যে আমরা যারা এখন অনেকটাই পরিবারের অভিভাবকের দায়িত্বে চলে এসেছি, কেউ হয়তো বড় ভাই, কেউ হয়তো বাবা, কেউ হয়তো স্বামী, কেউ স্ত্রী, কেউ মা, কেউ বড় বোন, তাদের এক ধরনের দায়বদ্ধতা রয়েছে। দায়বদ্ধতা রয়েছে এই কারণে, একটা জিনিস মাথায় রাখতে হবে আমাদের, যে সংস্কৃতির সবচেয়ে গুরুত্বপূর্ণ টুলস হচ্ছে ভাষা। বাংলা ভাষা পৃথিবীর অন্যতম, মানে জনসংখ্যার দিক থেকে অন্যতম বৃহৎ ভাষা, সম্ভবত ষষ্ঠ বা সপ্তম। কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে যে সংস্কৃতি কিন্তু কনস্ট্যান্ট কোনো বিষয় না। সংস্কৃতি হচ্ছে গতিশীল একটা বিষয়, ডায়নামিক একটা প্রসেস। পৃথিবীর বহু প্রমিনেন্ট সংস্কৃতি চর্চার অভাবে বা অন্য সংস্কৃতির দ্বারা প্রভাবিত হয়ে কিংবা অন্য সংস্কৃতি গিলে ফেলার কারণে বহু সংস্কৃতি, বহু ভাষা কিন্তু পৃথিবীতে হারিয়ে গেছে চর্চার অভাবে। আবার বহু ছোট ছোট সংস্কৃতি যেটা হয়তো প্রমিনেন্ট ছিল না, সেটা চর্চার কারণে সেটা বৃহৎ সংস্কৃতিতে পরিণত হয়েছে। তার মানে সংস্কৃতি কি কনস্ট্যান্ট কোনো বিষয় না, এটা ডায়নামিক। এটা আপনার এক্সটিংক্ট হতে পারে, আবার একই সঙ্গে এটা অনেক প্রবলও হতে পারে। এই সময়টা বিশ্বব্যাপী যেহেতু একটা ওপেন ভিলেজ তৈরি হয়েছে, সো আমরা কি করি, আমরা ফেসবুক, ইউটিউবের মাধ্যমে পৃথিবীর যে কোনো ভাষা এবং সংস্কৃতিকে আমরা কি করতে পারি, সেটার সঙ্গে পরিচিত হতে পারি। সো এই সময়টা আমরা যদি আমাদের ভাষা এবং সংস্কৃতিকে চর্চাটা না করি, এখন প্রশ্ন হচ্ছে ভাষা এবং সংস্কৃতির চর্চার সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং দীর্ঘস্থায়ী জায়গাটা কোনটি, সেটি হচ্ছে সাহিত্য। কারণ একটি বই যখন ছাপার অক্ষরে ছাপা হয় সেটি কিন্তু অনেক বছর টিকে থাকে। তাহলে আপনি যদি বাংলা ভাষাকে, আমি আজকে একটা সময় যদি থাকে ছোট্ট একটা উদাহরণ দিতে পারি। নিশ্চয়ই। আচ্ছা, আমি রাব্বানি ভাই, যার সঙ্গে আমি এখানে এসেছি, উনিও লেখালেখি করেন, প্রচুর বই পড়েন। উনি আমাকে বলছিলেন যে ওনার স্ত্রী, উনি নিউ ইয়র্কে থাকেন প্রায় 15 বছর ধরে, ওনার স্ত্রী এবং সন্তান, 2 কন্যা সন্তানকে উনি বাংলাদেশে পাঠিয়ে দিয়েছেন 1 বছর জন্য। কেন? কারণ হচ্ছে উনি হঠাৎ করে আবিষ্কার করলেন যে ওনার 2 কন্যা সন্তান ওরা বাংলা গ্র্যাব করতে পারছে না, বাংলা ভাষাটাকে চেষ্টা করা সত্ত্বেও পারছে না। আমেরিকায় ওরা পড়ছে, উনি আমেরিকায় দীর্ঘদিন ধরে থাকছেন, কিন্তু তার দুটি কন্যা সন্তান তারা হচ্ছে বাংলা ভাষাটাকে ঠিক সঠিকভাবে ধরতে পারছে না। এই জন্য উনি তাদেরকে বাংলাদেশে পাঠিয়ে দিয়েছেন, যে বাংলাদেশে গিয়ে ওরা বাংলা ভাষাটাকে রপ্ত করবে, রপ্ত করার পরে তারপর আমেরিকায় চলে আসবে। আমি ওনাকে জিজ্ঞেস করলাম যে আপনি কি জানেন যে আপনি কি অসাধারণ একটা কাজ করেছেন, আমার মানে আই গট গুজবাম্প। উনি আবার বললেন খুব সিম্পলি যে কেন, এটা গুজবাম্প হওয়ার মতো কি আছে, এটা খুবই স্বাভাবিক, কারণ বাংলা আমার ভাষা। আমি তো এই ভাষাও যখন আমাকে বাবা বলবে, বাবা আমি তোমাকে ভালোবাসি বলবে, সে আমাকে পৃথিবীর অন্য যে কোনো ভাষায় বাবা আমি তোমাকে ভালোবাসি বললে তো আমার সেই অনুভূতিটা আমি পাবো না, সো এটি করবো না। এই যে অনুভূতিটা, প্রত্যেকটা বাংলা ভাষাভাষী মানুষের মধ্যে এই অনুভূতিটা থাকাটা খুব জরুরি, যে বাংলা ভাষাটা আমাকে যে আনন্দটা দেয়, সেটিতে আমি তোমাকে ভালোবাসি বললে আমি তোমার অভাব অনুভব করছি, বা আমি তোমাকে কাছে পাই, চাই, এই যে কথাগুলো বললো, বা মা বলে ডাকার যে আনন্দটা, সেই অনুভূতিগুলো যদি সে অভাবটা অনুভব করে এবং সে ভাবে যে বাংলা আমার মায়ের ভাষা, তাহলে সে সবার আগে যেটি করতে হবে যে ভাষাটাকে টিকিয়ে রাখতে হবে। সেটার জন্য সাহিত্য চর্চাটা খুব অনিবার্য, এবং সেটার জন্য প্রত্যেকের দায়িত্ব হচ্ছে, আপনি যেটি বলছিলেন যে যারা মানে সুযোগ পাচ্ছে না, সুযোগ পাওয়ার কোনো প্রশ্নই থাকবে না, তার প্রত্যেকটা ঘরকে তৈরি করতে হবে বাংলা ভাষা পাঠের এক একটা শিক্ষালয় হিসাবে। কারণ বাচ্চা দেখবে যে তার বাবা মা বাংলায় কথা বলছে, বাংলা বই পড়ছে, সে সারাক্ষণ ফেসবুকে চ্যাটিং করছে না, তখন এই ছোট্ট শিশুটি সে তার ওই বাংলা ভাষা কিংবা সাহিত্য পড়ার প্রতি মনোযোগী হবে। কথা মনে রাখতে হবে, শিশুরা আপনি যা বলবেন সেটা শুনবে না, আপনি যা করবেন সেটা করবে, কারণ শিশুরা হচ্ছে অনুকরণ প্রিয়। সো আমার অনুরোধ থাকবে বাংলা ভাষা এবং সাহিত্য চর্চার জন্য প্রত্যেকটা ঘরে, প্রত্যেকটা অভিভাবক, প্রত্যেকটা বাবা মা ভাই বোন তারা যেন বই পড়ে। যত বেশি বই তারা পড়বে, যত বেশি বাংলায় তারা কথা বলবে, তত বেশি এই ভাষা এবং সংস্কৃতিটা পৃথিবীর বুকে টিকে থাকবে। জি, নিশ্চয়ই। মানে বই পড়ার যে সংস্কৃতি, এটা আসলে যারা দায়িত্বশীল জায়গায় রয়েছেন তাদেরকে এই দায়িত্বটা নিতে হবে। অসংখ্য ধন্যবাদ, আপনি থাকবেন আমাদের সঙ্গে। আমাদের সঙ্গে আরো একজন অতিথি যুক্ত হয়েছেন আমাদের সঙ্গে। নিউ ইয়র্কে যে বাংলা বইমেলা অনুষ্ঠিত হতে যাচ্ছে, কালকে যেটির উদ্বোধন হবে, সেটির যে আয়োজক সংগঠন মুক্তধারা ফাউন্ডেশনের চেয়ারম্যান ডক্টর জিয়াউদ্দিন আহমেদ আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন। ডক্টর জিয়াউদ্দিন আহমেদ, আপনাকে স্বাগত টিভিএন 24-এ। আপনার অডিওটি মিউট করা আছে, ডিভাইসটি আনমিউট করতে হবে। থ্যাংক ইউ ভেরি মাচ, খুব ভালো লাগলো তোমাদের অনুষ্ঠান। আমি দেখছিলাম
কয়েক মিনিট আগে কথা শুনছিলাম আমাদের অতিথি একজন তরুণ লেখক, এক সময় পছন্দ করে, আমরা খুব ভালো লাগলো সে আসতে পারলো। তো আমি যেটা বলছিলাম যে রব্বানির স্টোরিটা শুনলাম। আমরা তো এখানে আছি প্রায় 43 বছর। তো এখানে একটু ডিফিকাল্ট, ঠিক অত ইজি না বাচ্চাদের। অনেকে ফ্যামিলি আছে বাচ্চারা বাংলায় কথা বলছে, পড়তে পারে না। আমি এখন দেখেছি স্কুলে 10 বছর রোববারের বাংলা স্কুলে যাওয়ার পরেও তারা যখন প্রেজেন্ট করে তার ইংলিশে বাংলা রেকর্ড করে। তখন একটা পয়েন্টে আমাদের বাড়িতে ছোটবেলাতে স্কুল করেছি, বাচ্চারা আসতো শিখতো বাংলায় কথা বলতে, আস্তে আস্তে স্কুলে কলেজে গেল তখন তারা ইংরেজি চলে যায়। কেন বলছে কথাগুলো? যে চেষ্টা করা ভালো, অনেকে কিন্তু করেছে, পড়তে পারে না কিন্তু খুব ভালো বাংলা বলে, চমৎকার বাংলা। কিন্তু একটা যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে তারা যদি বাংলার সম্বন্ধে জানে, বোঝে, মানে বাংলার ঐতিহ্য, দেশের কথা এসব যদি বোঝে, তাহলে কিন্তু তারা একসময় তারা আরো জানতে চাইবে এবং নিজ থেকে শিখবে। প্রেশার দিয়ে যতটুকু শেখানো যায় তার থেকে বেশি তারা শিখবে। আমি এরকম দেখছি অনেক 25 বছর আগে একটা ছেলেকে, মুক্তিযুদ্ধের বয়স ছিল 15 বছর, একটা কোরিওগ্রাফি 3 মিনিটের একটা মুক্তিযুদ্ধ করছে। এরপরে সে হোল জীবনে সেগুলো জানতেন। আপনি যে আমাকে এটা করেছিলেন, এই কোরিওগ্রাফির জন্য কোনো বাংলা ভাষা না, কোনো গল্প বলে নেই, এখন সে বাংলাদেশ সম্বন্ধে মুক্তিযুদ্ধের জন্ম করছে। তো এইটা আমি বললাম, আমি শুনতে চাই ওর কথা। জি জি, আমরা শুনতে পাচ্ছি। না, আমি বলছিলাম যে আমার লেখকের কথা শুনতে চাই। তো ওর কথাই ভালো লাগবে, কারণ ওর কথা তো সবাই শুনতে চাচ্ছি। জি নিশ্চয়ই, আমরা লেখকের কাছে যাব। তবে জিয়াউদ্দিন আহমেদ, ছোট্ট করে একটু আপনার কাছে সংক্ষেপে, যেহেতু আপনাকে আমরা পেয়েছি, ছোট্ট করে দুটো বিষয় জানতে চাইবো। যে আমাদের লেখক সাদাত হোসাইন যেটি বলছিলেন, এই যে একটা স্ট্রাগল, নিউ ইয়র্কে যারা থাকেন, আমেরিকায় যারা থাকেন, নতুন প্রজন্মকে বাংলা সাহিত্যের সাথে যুক্ত করা, বাংলা অনুভূতি, বাংলা আবেগ তাদের মধ্যে নেওয়ার এই যে একটা স্ট্রাগল, আপনারা তো বইমেলার আয়োজন করছেন বাংলা সংস্কৃতিকে আমেরিকায় ধরে রাখার চেষ্টায়। আপনারা নতুন প্রজন্মের কথা ভেবে তাদের জন্য কি করছেন? তাদের জন্য বাড়তি কি আয়োজন রয়েছে আপনাদের? আমরা প্রথম থেকে আমরা শিশু কিশোর মেলা হতো, সেখানে ছোট ছোট যারা সেমন্ত্রী বড় হয়ে গেছে, এখন অ্যাডাল্ট হয়ে গেছে, তো তারা কিন্তু প্রোগ্রাম করতো। পরে আমরা দেখলাম ওই প্রোগ্রাম গত 2 বছর থেকে আমরা যেটা করছি, যে ওই বাচ্চারা বড় হয়েছে তার জন্য প্রোগ্রাম থেকে মানডেতে তারা কলেজে পড়ে, কেউ কেউ আরো বড় হয়ে গেছে, কিন্তু আমরা ছোট ছোট বাচ্চারা হাত ধরে ধরে বাবা মার সাথে বইয়ের দোকানে আসবে, ওই যে মেলার যে ব্যাপারটা সেটা আমরা গত বছর থেকে শুরু করছি। এবার আমাদের প্রায় 300 বাচ্চা আসবে। কেন? যে আমরা গত ওদেরকে একটা উন্মুক্ত ইয়ে ছিল আমাদের স্টেজ, ওখানে তারা যে যখন আবৃত্তি করে যাচ্ছে তাই করো, ওরা করেছে এবং তাদেরকে আমরা গিফট দিয়েছি। এখন তারা বই দেখেছে এসে বাবার সাথে। নর্মালি বাচ্চার বাড়ি থাকে, তোমরা যাও তোমাদের মেলে, আমরা আসবো। এই পর্বটা আমার মনে হলো ছোট যারা 5 থেকে 10 বছর যারা নর্মালি, তারা খুব আসলে এই জিনিসটা আমার খুব ভালো লাগলো যে এবার নাকি আমাদের আরো লম্বা লিস্ট সবাই আসতে চাচ্ছে। একটা এক গ্রুপ, তারা যদি অ্যাটলিস্ট বাংলার দিকে তারা ইন্টারেস্ট হওয়ার পরে তারা যদি আমরা অ্যাভেলেবল করতে পারি ইজিলি বইগুলো, যেগুলো তারা বাংলা ই বুক বলো বা অন্যভাবে বলো ইজিলি নিতে পারবে, ফানি গল্পগুলো, সুন্দর ইমোশনাল গল্পগুলো জানতে পারবে, শর্ট স্টোরিজ গুলো ওইখান থেকে শুরু আমাদের তুমি হেল্প করতে পারবে আইডিয়া দিয়ে। তো আমরা যেটা করছি, আমাদের মানডেতে পুরো দিনই থাকবে ইয়াং জেনারেশন, তারা অত ইয়াং না, বাট আমরা চেষ্টা করছি আমাদের বক্তৃতাগুলো থাকবে, ইন্টারাকশন থাকবে, তারা ইংরেজিতে লিখবে, ইংরেজি লেখাটাকে নিয়ে আমরা ডিসকাস করা হবে, এটা মানডেতে আছে। কিন্তু 3 দিনে এই ছোট ছোট বাচ্চারা তারা ঘুরে বেড়াবে হাত ধরে ধরে এই বই মেলার মধ্যে এবং আবৃত্তি করবে, শুনবে। এটা আমি মনে করছি এটা আমাদের একটা সংযোজন। ধন্যবাদ। জি নিশ্চয়ই। জিয়াউদ্দিন আহমেদ, আরো একটা বিষয় আপনার কাছ থেকে জানতে চাইবো, যে এত বছর ধরে নিউ ইয়র্কে বাংলা বইমেলা হচ্ছে, কিন্তু এবার আসলে আমাদের কমিউনিটি, বাংলাদেশি কমিউনিটির জন্য খুবই দুঃখজনক একটি বিষয় যে বাংলা বইমেলা বিভক্তি হয়ে গেছে রাজনৈতিক কারণে। সাহিত্যের মতো একটা উন্মুক্ত জায়গা, যেখানে আমাদের সাহিত্য চর্চা করার কথা, আমাদের মুক্ত চিন্তার চর্চা করার কথা, সেই জায়গাটা আসলে রাজনৈতিক ভাবে কেন এইভাবে গ্রাস করলো, কিংবা রাজনৈতিক যে একটা বিভাজন, সেটা থেকে কেন আমরা এই জায়গাটাকে মুক্ত রাখতে পারলাম না? আমাদের সংকটগুলো আসলে কোথায় ছিল? আমাদের সংকট তো থাকবেই, কারণ বিভাজন পৃথিবীতে হচ্ছে সেই আদম আলাইহিস সালামের ছেলে মেয়ে থেকে শুরু করে। আমরা চেষ্টা করেছি যে আমরা কোনোদিনও রাজনীতি, আমাদের 3 সরকারের সময়
আমরা বইমেলা করেছি। আমরা কোনো রাজনীতিকে কোনোদিন ফেদা কাটাই নাই, আমরা কোনো কাউকে প্রধান অতিথি কোনোদিন করি নাই, এই জন্য যে এটা আলাদা। কিন্তু আজকে এমন একটা সময় যাচ্ছে বাংলাদেশে বা বাংলাদেশে, যার জন্য এই মুক্তিযুদ্ধের পক্ষে বিপক্ষে এই ধরনের কথাবার্তা বিভ্রান্তকর সৃষ্টি করা হচ্ছে। কারণ বিভাজন যাদের সাথে হয়েছে তারা কিন্তু সবাই মুক্তিযুদ্ধের পক্ষে নয়। যদি আমরা বলি মুক্তিযুদ্ধের পক্ষে, আমি বিশ্বাস করি সবাই মুক্তিযুদ্ধের পক্ষে, কিন্তু বললাম আর কি যে মুক্তিযুদ্ধের পক্ষে তারা বলে আমরা চেতনার মানুষ, তারাই কিন্তু ভাগ হচ্ছে। এই ভাগটা পরে হয়তো বুঝবেন, কারণ ভাগ যে কারণে হয়েছে সেটা কোনো তেমন কারণ ছিল না, কিন্তু মানুষ যখন একবার একটা জিনিস ভাঙন শুরু হয় তখন ইমিডিয়েটলি আটকানোটা অত সোজা হয়। আমরা চেষ্টা করেছি, আমি আজকে চিঠি লিখছি, ওরা আমার পরিচিত, আমার স্নেহের ছোট ভাইরা যারা করছে তাদের সাথে সবসময় উঠে বসা। আজকে চিঠি লিখলাম যে তোদের দুঃখ আমি বুঝি না, বাট বুঝার চেষ্টা করি, কিন্তু অ্যাটলিস্ট তোমরা তো বইয়ের জন্য দেশের জন্য একটা হইচই করছো, আন্দোলন করতে চাচ্ছ, ভুল বুঝে করো, সত্যি বুঝে করো, এটা আমার কাছে ভালো লাগে। সবাই তো করেন, তাদের একটা পজিটিভ জিনিস আছে, তাদেরকে যদি আমরা কোন সময় তারা বোঝে ফিরে আসতে পারে, তা আমাদের উচিত না এটাকে পুঁজি করে কোনো রাজনৈতিক নেতা হওয়া বা নেতা না হওয়া, এই ধরনের আমাদের চিন্তা করা দরকার, যে এটা না করেই ভালো। জি, নিশ্চয়ই ডক্টর জিয়াউদ্দিন আহমেদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং অসংখ্য কৃতজ্ঞতা আপনার ব্যস্ততার মাঝে আপনি আমাদের সময় দিয়েছেন। থ্যাংক ইউ সো মাচ। জি, সাদাত হোসাইন, প্রবাসীদের নিয়ে আপনার কোনো লেখা আছে কিংবা লেখার চিন্তা ভাবনা আছে? অনেক লেখাতেই তো প্রবাসীরা এসেছেন, কিন্তু শুধুমাত্র প্রবাসী জীবন নিয়ে, একটা প্রবাসীর না। অনুভূতি নিয়ে? না, তবে শুধু প্রবাসীদের জন্য একভাবে লেখাই হয়েছে। এটা হচ্ছে গত বছর আমি ইউরোপ ভ্রমণে গিয়েছিলাম, অনেকগুলো প্রোগ্রামে অংশ নিয়েছিলাম। সেখানে প্রবাসীরা ইউরোপের অনেকগুলো দেশে আমাকে সংবর্ধনা দিয়েছে, বিভিন্ন প্রোগ্রাম করেছে, প্যারিসে, ফ্রাঙ্কফুর্টে, রোমে, তারপরে বাংলাদেশ দূতাবাস ব্রাসেলসে। এই সময়টায় আমার আসলে দুই ধরনের অনুভূতি হয়েছে। একটা হচ্ছে ইউরোপকে আবিষ্কার করার যে ব্যাপারটা, মানে ইউরোপ তো এক ধরনের স্বপ্নময়তার জায়গা, কিভাবে ইতিহাস ঐতিহ্যের একটা জায়গা, স্থাপত্যেরও, যেটা আমাকে খুবই টানে। অন দ্য আদার হ্যান্ড হচ্ছে ইউরোপে যারা বাংলা ভাষাভাষী মানুষেরা থাকেন তাদের যেই ভাবনার জায়গা কিংবা স্পর্শময়তার জায়গা এবং একই সঙ্গে দেশাত্মবোধের জায়গা, এই অনুভূতিটার সঙ্গে আমার নতুন করে পরিচয় হয়েছে, স্ট্রাগলের জায়গাটাও। এবং আমি দেশে ফিরে আমার সেই ইউরোপ ভ্রমণের অভিজ্ঞতা নিয়ে লিখেছি যেতে যেতে তোমাকে কুড়াই। মানে আমি ইউরোপের এক শহর থেকে আরেক শহরে যখন গিয়েছি তখন যেতে যেতে ইউরোপটাকে আমি কুড়িয়েছি। সেই কুড়ানো মানে শুধুমাত্র ইতিহাস, ঐতিহ্য, স্থাপত্য না, একই সঙ্গে মানুষের অনুভূতি আমি কুড়িয়েছি। এবং সেখানে আমার কাছে মনে হয়েছে যে প্রবাসী বাঙালিদের অনুভূতিকে আমি খুব কাছ থেকে তুলে আনতে পেরেছি। আচ্ছা, লেখালেখির কোন দিকটা আপনাকে বেশি টানে? মানে আপনি ঔপন্যাসিক, আপনি গল্প লেখেন, আপনি কবিতাও লেখেন, আপনাকে কোন দিকটা বেশি টানে? আমার ধরনের কথা সাহিত্য, উপন্যাস, উপন্যাসটা আপনাকে বেশি টানে। তরুণ প্রজন্মকে ধরে রাখার যে একটা বিষয়, সেটি আসলে এই সময়ে, সেই ফেসবুক কিংবা অন্যান্য যে সোশ্যাল মিডিয়া, এই সময়ে এসে কতটা চ্যালেঞ্জিং? অনেক চ্যালেঞ্জিং, সবচেয়ে বেশি চ্যালেঞ্জিং। আমি বললাম না যে এই সময় পাঠকদেরকে বইয়ের কাছে ধরে রাখা পৃথিবীর সবচেয়ে দুরূহতম কঠিন কাজ, এটা আমার কাছে মনে হয় সবচেয়ে বেশি কঠিন। এই যে বইমেলায় এত এত বই বের হচ্ছে, আমি বাংলাদেশের বইমেলার কথা যদি বলি, প্রত্যেক বছর আমরা দেখতাম হুমায়ুন আহমেদ যখন বেঁচে ছিলেন তার স্টলের সামনে প্রচন্ড ভিড়, এখন আপনার স্টলের সামনে দেখা যায় যে প্রচন্ড ভিড়। এইরকম একজন হুমায়ুন আহমেদ, একজন সাদাত হোসাইন কেন আমরা প্রত্যেক বছর পাই না, কিংবা প্রত্যেক বছর না পেলেও কেন আমরা খুব ঘন ঘন পাই না? এটা খুবই কঠিন প্রশ্ন, এই প্রশ্ন আমাকে কেউ করে নাই কখনো। তো আমার কাছে যেটা মনে হয় কি, যে আসলে লেখালেখি হচ্ছে এমন একটা জায়গা, আমাকে কিন্তু অনেকেই প্রশ্ন করেন। একবার বাংলাদেশের এক জনপ্রিয় টেলিভিশন চ্যানেলে খালেদ মহিউদ্দিন আমাকে জিজ্ঞেস করেছিল যে আপনি কি জনপ্রিয়তার কোনো সূত্র পেয়ে গেছেন কিনা। হ্যাঁ, তো আমি তখন তাকে একটু উত্তর দিয়েছিলাম যে জনপ্রিয়তা প্রাপ্তির যদি কোনো সূত্র থাকতো তাহলে সকলেই সেটি আত্মস্থ করে প্রয়োগ করার চেষ্টা করতো, তাই না? কিন্তু জনপ্রিয়তার আসলে কোনো সূত্র নাই। আমার কাছে মনে হয় যে লেখালেখি হচ্ছে একটা সহজাত সক্ষমতার বিষয়। মানে ধরেন আপনার গান গাইতে খুব ভালো লাগে বা ইচ্ছে করে, কিন্তু আপনার গলায় সুর নাই। আপনি হয়তো অনেক চেষ্টা করে রেওয়াজ করে হয়তো আপনি কিছুটা সুর তুলতে পারবেন, কিন্তু যেই মানুষটার গান গাওয়ার একটা সহজাত প্রকৃতি প্রদত্ত সক্ষমতা রয়েছে,
সেটা কিন্তু আপনার পক্ষে ছোঁয়াটা আসলে একভাবে অসম্ভব হবে। তো আমার কাছে লেখালেখিটাকে ঠিক এরকম মনে হয় যে হ্যাঁ, তার মানে কিন্তু এই না যে আপনার সহজাত সক্ষমতা রয়েছে বলেই আপনি লিখে ফেলতে পারলেন। সহজাত সক্ষমতার সঙ্গে সেটিকে পলিশ করতে হবে। সেটা কি? আপনাকে প্রচুর বই পড়তে হবে। তো আমার কাছে এই জায়গাটা একটা গ্যাপ হয়তো মনে হয় যে কেউ কেউ ভাবেন যে শুধুমাত্র প্রচুর বই পড়লেই তিনি ভালো লেখক হয়ে উঠতে পারবেন। এটি একটি ধারণা আমাদের দেশে প্রচলিত আছে। আবার কেউ কেউ হয়তো ভাবেন যে না, লেখালেখি পুরোটাই প্রকৃতি প্রদত্ত, তাকে বই পড়তে হবে না, পারতে হবে না। কিন্তু আমি এই দুটোর আলাদাভাবে কোনোটির পক্ষে না। আমার কাছে মনে হয় যে প্রচুর পড়তে হবে। সেই পড়াটা শুধুমাত্র একজন লেখকের জন্য। সে যে কেন বললেন যে পাঠককে স্পর্শ করতে পারছে না, বা প্রচুর পাঠক কেন অনেক বেশি লেখকদের লেখা পড়ছে না, এখানে আমার যেটা মনে হয় যে এই দুটো ভাবনায় বিভক্ত হয়ে আছেন লেখকরা। কেউ কেউ ভাবছেন যে এটা পুরোপুরি হচ্ছে প্রকৃতি প্রদত্ত একটা সহজাত সক্ষমতার ব্যাপার। কেউ ভাবছেন যে আমি মনে হয় হাজার হাজার বই পড়েছি বলেই আমি এখন বিশাল এক সাহিত্যবোদ্ধা, বা আমি গত 10 বছর ধরে একটা উপন্যাস লিখেছি, এই কারণে আমি একটা কালজয়ী উপন্যাস লিখে ফেলেছি। আমার কাছে দুইটা ভাবনার কোনোটাকে সঠিক মনে হয় না। যেমন আমি আপনাকে উদাহরণ দিই, যে ধরেন দ্য বয়েজ ইন আ স্ট্রাইপ পাজামাস, বা ধরেন আমরা পড়েছিলাম যে ডক্টর জেকিল অ্যান্ড মিস্টার হাইড, বিশ্ববিখ্যাত উপন্যাস। একটা বই লেখা হয়েছে সম্ভবত 6 দিনে মাত্র, আর একটা 3 দিনে লেখা হয়েছে। এরকম বিশ্ববিখ্যাত অনেক সাহিত্য আছে যেটা 3 দিন, 4 দিন, 5 দিন, ইভেন আমার মনে হয় যে হুমায়ুন আহমেদ শঙ্খনীল কারাগার লিখেছিলেন সম্ভবত 1 রাতে, যদি আমি ভুল করে না থাকি। তার মানে সময় আসলে একটা সাহিত্যের, কালজয়ী সাহিত্য লেখার জন্য কোনো মাপকাঠি হতে পারে না। একইভাবে ধরেন বই পড়লে, প্রচুর বই পড়লেই আপনি হচ্ছে অনেক বড় লেখক হয়ে যাবেন, বা আপনি লেখক হতে পারবেন। বাট এরকম না। পৃথিবীতে যেই মানুষ প্রথম বই লিখেছিলেন তিনি কোনো বই না পড়েই কিন্তু লিখেছিলেন। বা অনেক মানুষ আছে যিনি হাজার হাজার বই পড়েছেন কিন্তু তিনি একটা অক্ষরও লিখতে পারেন না। তার মানে দাঁড়ালো এটি, আমি যেটা বোঝাতে চেয়েছি, তার মানে এই না যে বই পড়া দরকার নেই বই লেখার জন্য। তার মানে এটি দাঁড়াচ্ছে শুধুমাত্র বই পড়লেই কেউ লেখক হতে পারবে না। এখানে আরো একটা জিনিস পড়তে পারতে হবে, পাঠ করতে পারতে হবে, সেটি হচ্ছে জীবন। এখন জীবন যে আপনি পাঠ করবেন, জীবনের চেয়ে বড় বই কি আর পৃথিবীতে আছে? নাই। এখন কাগজের একটা বই পাঠ করার জন্য আমাদের কি দরকার হয়? আমাদের ভাষা দরকার হয়, শব্দ দরকার হয়, বাক্য দরকার হয়, অক্ষর জ্ঞান দরকার হয়। তাহলে জীবনের বই পাঠ করার জন্য তো আমাদের ভাষা দরকার হয়, শব্দ দরকার হয়, অক্ষর জ্ঞান দরকার হয়। আপনাকে একটা কঠিন প্রশ্ন আমি করি। শেষ করি এটা একটু। হ্যাঁ, নিশ্চয়ই। এখন তাহলে জীবনের বই পাঠ করার সেই শব্দ, ভাষা কিংবা অক্ষর আসলে কি? সেটার অক্ষর, শব্দ, ভাষা হচ্ছে আসলে সংবেদনশীলতা, অনুভূতি প্রবণতা। তাই একজন লেখককে আসলে ওই সংবেদনশীলতা, অনুভূতি প্রবণতা দিয়ে জীবনের বইটা পাঠ করতে হবে। একই সঙ্গে তাকে ভাষা, শব্দ জ্ঞান দিয়ে কাগজে বই পাঠ করতে হবে, এবং এই দুটোকে যখন সে একসঙ্গে করতে পারবে, আমার ধারণা তখন সে পাঠককে স্পর্শ করতে পারবে। জি, কঠিন প্রশ্নটা করি, সেটা হচ্ছে আপনার জীবন বোধ অন্যান্যদের তুলনায় কোন জায়গাটায় আপনি ভিন্ন মনে করেন, যে জন্য আপনি এত জনপ্রিয়? আমার কাছে মনে হয় আমি প্রচন্ড সংবেদনশীল একজন মানুষ, প্রচন্ড সংবেদনশীল একজন মানুষ। এবং ধরেন খুব ছোট ছোট বিষয় আমার ভেতরটা প্রচন্ড রকম ভাবে এলোমেলো করে দেয়। আমি হয়তো খুব, ধরেন সোশ্যাল মিডিয়া স্ক্রল করতে গিয়ে আমি হয়তো কোনো একটা ব্রুটাল দৃশ্য দেখেছি, আমি সেই রাতে ঘুমাতে পারি না। আমার মাথার মধ্যে সারাক্ষণ সেটা আমাকে প্রচন্ড রকমের অস্থিরতা দিতে থাকে। এখন ধরেন আমি আপনাকে এইটার উদাহরণ দিয়ে দিচ্ছি। ধরেন আপনি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, আপনি দেখছেন যে একটা কুকুরের একটা ঠ্যাং ভাঙা, 3টা ছেলে, বাচ্চা ছেলে সেটিকে ঢিল ছুটছে। এটা আপনার মধ্যে কোনো অনুভূতি তৈরি করলো না। আপনি পায়ে দিয়ে হন হন করে হেঁটে চলে গেলেন, বা আপনি যাওয়ার সময় আপনার মনে হলো আমি একটা ঢিল মেরে যাই। এটা আপনার মধ্যে কোনো অনুভূতি তৈরি করলো না। এখন কেউ একজন এই দৃশ্যটা দেখার পরে সে রাতের যন্ত্রণায় ঘুমোতে পারলো না, মন খারাপ হয়ে গেল, প্রচন্ড রকমের অন্তর দহনে সে দাহিত হতে থাকলো, কিংবা সে ওই কুকুরটাকে যত্ন করে নিয়ে হচ্ছে চিকিৎসার ব্যবস্থা করলো। এই মানুষটার এই যে অনুভূতি প্রবণতাটা, সেই অনুভূতি প্রবণতাটা কি করবে? সে তার প্রিয় মানুষের কাছে বলতে চাইবে, কাছের মানুষের কাছে, দেখ এই দৃশ্যটা দেখার পর আমার এরকম লাগছে। যখন সে এই কথাটা কাউকে বলবে তখন সেটা একটা গল্প হয়ে যাচ্ছে। অর্থাৎ আমরা যখন কোনো কিছু কাউকে বলতে চাই বা বলার যোগ্য হয়ে ওঠে, তখন সেটি গল্প হয়ে ওঠে। আমি বলি যে সকল ঘটনাই গল্প হয়ে উঠতে পারে না, বাট সকল গল্পই ঘটনা। সো আমাদের প্রাত্যহিক জীবনে যে ঘটনাগুলো ঘটে তার সবই আসলে গল্প না। যেই ঘটনাগুলো আমাদের হৃদয়কে দাহিত করে, আমাদেরকে অস্থির করে তোলে, আমাদেরকে প্রণোদিত করে, সেগুলো গল্প হয়ে ওঠে। এখন এই প্রণোদনা প্রাপ্তির জন্য সংবেদনশীল মানুষ হওয়াটা খুব জরুরি। আমার ধারণা আমি একজন সংবেদনশীল মানুষ। জি, নিশ্চয়ই। আমরা একদম শেষ মুহূর্তে চলে এসেছি। সাদাত হোসাইন, এই দেশে বসবাসরত তরুণ প্রজন্ম যারা রয়েছেন, তাদেরকে আসলে বাংলা সাহিত্যের সাথে যুক্ত করাটা অনেক বেশি চ্যালেঞ্জিং। তাদের উদ্দেশ্যে আপনি কিছু বলবেন কিনা? আমার আসলে আলাদা করে বলার কিছু নেই, শুধু একটা কথাই আমি বলি যে আমি মোটামুটি ইংরেজি ভাষাটা অল্প বিস্তর পারি। অল্প বিস্তর পারি মানে পড়া বা শোনার জন্য যতটুকু দরকার ততটুকু পারি। তো আমি হচ্ছে প্রচুর ইংরেজি বই পড়ার চেষ্টা করেছি,
পড়ে ভালোও লেগেছে, কিন্তু তারপর আমার মনে হয় কি যে আমি পানি না খেলে যে ধরনের একটা তেষ্টা অনুভূত হয়, বাংলা সাহিত্য বা বাংলা ভাষা না শুনলে আমার মধ্যে সেই অনুভূতি তৈরি হয়। একটা ছোট্ট গল্প দিয়ে আমি শেষ করতে চাই 1 মিনিটের মধ্যে। সেটা হচ্ছে আমাদের বাড়ির পাশে এক বয়স্ক লোক ছিলেন, বয়স্ক মানে মধ্যবয়স্ক এক লোক ছিলেন। উনি সৌদি আরবে অনেক দিন পর সৌদি আরব থেকে এসেছেন, আমরা তখন শৈশবে আর কি, প্রায় 10 বছর ছিলেন। তো এসছেন পরে ওনার মা বয়স্ক, তো একটু পর পরই ডাকছেন মা, মা বলে বল, কোনো কথা বলেন, আবার ডাকে মা, ও মা, তো ওর মা কোনো কথা বলছেন না, আবার ডাকছে মা, মাগো, এবং মা আবার বলতেছে বল কি হয়েছে, আবার বলে ও মা, মাগো, তো এরকম অনেকক্ষণ ধরে বলতেছে। তো একটা সময় গিয়ে মা গেছে খেপে, এত বড় একটা ধারী ছেলে, তুই বারবার একই আমাকে ডাকছিস, কোনো উত্তর দিচ্ছিস না কেন? হঠাৎ করে ভদ্রলোক কেঁদে ফেললেন, বললেন যে মা, গত 10 বছর ধরে আমার গলাটা ওই মরুভূমির মতো শুকায় ছিল, শুধুমাত্র তোমাকে মা বলে ডাকবো সেই জন্য। তো আজকে যখন আমি বাড়িতে আসছি, আমি তোমাকে যতবার ডাকি ততবার মনে হয় যে আমার সেই শুকনো মরুভূমির মতো তপ্ত হৃদয়টা হচ্ছে একটু একটু করে বৃষ্টির জলের মতো করে শীতল হচ্ছে, এই জন্য আমি তোমাকে বারবার ডাকছি। তো আমার কাছে মনে হয় যে ভাষা হচ্ছে আমাদের কাছে আমাদের মাতৃভাষা, ঠিক প্রবল দহনে ওই শীতল স্পর্শ দেয় বৃষ্টির মতো। তো জীবনে আসলে আমাদের অনেক ধরনের ভাষা, অনেক ধরনের সংস্কৃতির সংস্পর্শে আমরা হয়তো যাই, কিন্তু আমাদের ভেতরে ওই নিজেদের ভাষার, নিজেদের সংস্কৃতির চেষ্টাটা থেকেই যায়। সেই চেষ্টাটা যেন আমাদের না থাকে, আমরা যেন পরিপূর্ণ প্রাপ্তিতে এবং প্রশান্তিতে তৃপ্ত হয়ে উঠি, সেটির জন্য আমাদের বাংলা সাহিত্য চর্চাটা অনেক বেশি জরুরি। এবং আমার অনুরোধ থাকবে, আপনারা যারা দেশের বাইরে থাকেন, আমি একটা জিনিস লক্ষ্য করেছি, যারা দেশের বাইরে থাকেন, আমরা যারা দেশে থাকি, তারা আমাদের দেশকে আমাদের চেয়ে অনেক বেশি ফিল করেন, অনেক বেশি মিস করেন এবং অনেক বেশি ভালোবাসেন। এটা আমি দেখেছি, আমার যতটুকু অভিজ্ঞতা হয়েছে। সেই জায়গা থেকে আমার কাছে মনে হয় যে আপনাদের সেই দেশাত্মবোধ কিংবা ভালোবাসাটা আরও বেশি সুসংহত হয়ে উঠবে, পরিপূর্ণ হয়ে উঠবে, যখন আপনারা বাংলা ভাষা, সংস্কৃতি এবং সাহিত্যের চর্চা করবেন। অসংখ্য ধন্যবাদ। আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকে যুক্ত হওয়ার জন্য। দর্শক, ধন্যবাদ জানাবো আপনাদেরকেও। টিভিএন 24 এর এই ছিল আজকে বিশেষ আয়োজনে। টিভিএন 24 এর সঙ্গেই থাকুন সবসময়। টিভিএন 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।